আসসালামু আলাইকুম বন্ধুগণ, আমি শহীদ আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। অবশ্যই আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর তার আগে বলে নিচ্ছি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনে ক্লিক করে অল দিয়ে দিবেন, পরবর্তী ভিডিও সবার আগে আপনি পেতে বন্ধুগণ। তো যাই হোক, ভিডিওর শেষে একটি চমক আছে, সেটা হচ্ছে যে আমি আজকে যে ভিডিওটা বানাচ্ছি সেটা সিলেট মাজার, শাহজালাল শাহপরার মাজারের উদ্দেশ্যে বানাচ্ছি, এবং সেই সাথে আপনাদেরকে একটি চমক দিয়ে রাখছি যে ভিডিওর শেষে সালমান শাহর কবরটা কোথায় আছেন সিলেটে সেটাও আপনাদেরকে দেখিয়ে দিব বন্ধুগণ। অবশ্যই আমার ভিডিওটার সাথে থাকুন আর আমাকে দেখতে থাকুন বন্ধুগণ। তো যাই হোক, শুরু করা যাক। আমার আম্মা হঠাৎ করে ফোন দিল যে আমরা শাহজালাল মাজারে যাব। তো সেই সুবাদে আমি হঠাৎ করেই প্রিপারেশন নেওয়া এটা, যে যাই হোক আম্মাকে জিজ্ঞেস করলাম যে আমরা কিভাবে যাচ্ছি এখান থেকে, মানে গাড়িতে যাব না কিভাবে যাব। তো আমার আম্মা বললেন আমাকে যে গাড়িতে তো সবসময় যাই, তো এবার ভ্রমণটা ট্রেনে হয়ে যাক। তো যাই হোক, আমার লং জার্নি করা অভ্যাস আছে। তো যাই হোক, আমি ভাবলাম যে যাক, আম্মা যেহেতু বলেছে ট্রেনে যাই, অনেকদিন ট্রেনে যাতায়াত করি না, তো ট্রেনে চলে যাই। তো সেই সুবাদে আমি এখান থেকে রওনা দিয়ে, যেহেতু আমার বাসাটা হচ্ছে রায়েরবাগে, সেখান থেকে আমি রওনা দিলাম, কমলাপুরে গেলাম। কমলাপুরে যাওয়ার পর তো কমলাপুর যথারীতি যেয়ে পৌঁছালাম। সবাই পৌঁছানোর পরে ওখানে আমার আম্মা ছিলেন, আমার আরো শুভাকাঙ্ক্ষী ছিলেন কয়েকজন, আমরা টোটাল 6 জন ছিলাম আমরা। তো যাই হোক, আমরা কমলাপুর ট্রেন স্টেশনে যাওয়ার পরে ওখানে যে কোনোভাবেই ট্রেনের টিকিট মেলাতে পারছিলাম না। এর কারণ হচ্ছে যে টিকিট, তারা বলছে যে টিকিট আছে কিন্তু বসার সিট নেই, হ্যাঁ আসন নেই, আসন ফাঁকা নেই, টিকিট আছে, যদি যেতে চান দাঁড়িয়ে যেতে হবে। তো আমি যেহেতু একজন কন্টেন্ট ক্রিয়েটর, সেহেতু তাদেরকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করেছি, অনেকভাবে বোঝানোর চেষ্টা করেছি যে দেখেন আমরা একটু যাচ্ছি, আমাদের একটু আসনের ব্যবস্থা করে দেন আপনারা। অনেক রিকোয়েস্ট করেছি আমি, তো কোনো রিকোয়েস্টে কাজ হয় না। যাই হোক, ইতিমধ্যে আমাকে পিছন থেকে আমার আম্মা ডাক দিয়ে বলল যে একজন পুলিশ অফিসারের সাথে আম্মার কথা হয়েছে, যে তিনি আসন সহ আমাদেরকে 4টা টিকিট দিবে। যেহেতু আমরা বড়, 4টা আসন হলেই আমাদের চলবে, 4টা আসন দিবে। তো আমাকে বললাম যে আচ্ছা ঠিক আছে। উনি বলল যে যেই ট্রেনটা 8টায় ছাড়ার কথা সেটা 8টায় ছেড়ে যাবে, আর আমাদের যে টিকিটটা দেবে ট্রেনের সেটা দেবে 10টায়। তো যাই হোক, যেই ট্রেন ভাড়াটা 320 টাকা, উনি 320 টাকা করেই আমাদের কাছ থেকে নিয়েছে। আমি যথারীতি টাকাও দিয়ে দিয়েছি। আমরা স্টেশনের ভিতরে আমার যেখান থেকে ট্রেন ছাড়া হয় সেখানে আমার আম্মাকে বসিয়ে দিলাম, এবং আমার আম্মা সহ যারা আছেন তারা ওখানে বসেছিলেন। আমি ওই পুলিশ অফিসারের সাথে, ওনার নাম হচ্ছে গিয়ে সোহেল ভাইয়ের সাথে আমি আবার, সোহেল ভাই আমার সাথে ভিতরে গিয়েছেন, সেখানে আমার আম্মা সহ যারা আছেন তাদেরকে বসিয়ে দিয়ে আসছি। সোহেল ভাই আমাকে বললো যে আপনি শহীদ ভাই আমার সাথে আসছেন, আমি আপনাকে টিকিটের ব্যবস্থা করে দিচ্ছি, এবং ট্রেন আসার পর আপনাদের আসনগুলো আমি দেখিয়ে দিচ্ছি, আপনারা সেখানে বসে যাবেন। তো যাই হোক, আমি 320 টাকা করে, যেহেতু তিনি বলছেন, বা টিকিটের দামও 320 টাকা, যে আসনটিতে আমি যাব সেটা হচ্ছে 320 টাকা। তো যাই হোক, আমি আমাকে বললো যে শহীদ ভাই আপনার 300 টাকা করে দেন, যেহেতু 4টা আসন, আপনি যদি 1200 টাকা দেন আমি আসনগুলো নিয়ে দিব। তো যথারীতি আমি বাইরে আসলাম, যেখানে টিকিট কাউন্টার, সেখানে গেলাম। যাওয়ার পরে আমার কাছ থেকে টাকা চাইলো, আমি টাকা দিলাম, 1200 টাকা দিলাম। দেওয়ার পরে ওই পুলিশ অফিসার আমাকে জিজ্ঞাসা করলেন যে এখানে কত টাকা। বললাম সোহেল ভাই এটা 1200 টাকা। ওনার নাম সোহেল, মনে রাখবেন ওনার নাম সোহেল ভাই, সোহেল, হ্যাঁ পুলিশ অফিসার সোহেল। তো আমি 1200 টাকা দিলাম। দেওয়ার পরে উনি কিছুক্ষণ ঘোরাঘুরির পরে, তো আমি একটু সাইডে গেলাম, একটু চা খেতে গেলাম, চা খেয়ে আসলাম। ওনাকে বলে গেলাম যে ভাই আমি একটু চা খেয়ে আসি। তো যাই হোক, উনি কিছুক্ষণ পরে আমার কাছে এসে বললো যে ভাই এই ঘটনা, এইভাবে তো টিকিট হচ্ছে না, বা এই ট্রেনটা কখন যাবে না যাবে সেটাও বলা যাচ্ছে না। তো এখন যে ট্রেনটা 8টায় যাওয়ার কথা সেটা 10টায় যাবে, হ্যাঁ সেটাতে আপনাদেরকে দিচ্ছি, কিন্তু আপনি চলেন আপনার আম্মার ওখানে, আবার ভিতরে যাই, আমরা যাই জিজ্ঞেস করে আসি যে আসলে তাদের সবার সামনে আমি কথাগুলো বলি। তো এর মাঝখানে করলো কি, ওই পুলিশ অফিসার যাওয়ার পথেই আমি দেখেছি যে তার হাতে 500 টাকার একটি নোট আলাদা, 500 টাকার একটি নোট আলাদা, সেটা উনি করলো কি পকেটে ঢুকালো। আর 700 টাকা আলাদা ছিল, সেটা আমি দেখিনি। 500 টাকা পকেট ঢুকিয়েছে, যেহেতু আমি তার পিছনে ছিলাম সেক্ষেত্রে আমি ওটা দেখেছি। তো ম্যাডামে যে আমি তার সাথে সাথে হাঁটতেছিলাম, ভিতরে গেলাম, আম্মাকে ডাক দিলাম এই বিষয়। এখন উনি বলতেছে আমাকে যদি 2000 টাকা দেন, তাহলে 550 টাকা করে দেন, তার মানে হচ্ছে 2200 টাকা, তাহলে আমি আপনাদেরকে যাওয়ার ব্যবস্থা করে দিব, এবং সিট মানে আসনও দিয়ে দিব।
তো আমি আমার সাথে একটু সাইডে আলাপ করলাম যে আমার কি বলেন আমার আসলে মানে বর্তমান প্রেক্ষাপটে তো আসলে যে ঘটনাগুলো ঘটছে এগুলো তো পুলিশ, সব পুলিশ যে খারাপ তা না, দু একজন পুলিশ বা দু একজন প্রশাসনিক লোকের কারণে পুরো ডিপার্টমেন্টের বদনাম হচ্ছে, কিন্তু আসলে পুরো ডিপার্টমেন্ট কিন্তু এর জন্য দায়ী নয়, পুরো পুলিশ ডিপার্টমেন্ট কিন্তু এজন্য দায়ী নয়। পুলিশ জনগণের বন্ধু, এটা চিরন্তর সত্য। কিছু পুলিশ অফিসারের কারণে পুলিশ ডিপার্টমেন্টের বদনাম হচ্ছে। তো আমি বলবো কিছুদিন আগে যে রেলওয়ে বিষয় নিয়ে আমাদের এক ভাই আন্দোলন করেছেন, অনশনে বসেছেন, তারপরেও এই বিষয়গুলো আসলে তদারকির দায়িত্বে যারা আছেন তারা কিভাবে তদারকি করেন আমার আসলে জানা নাই। তো যাই হোক, আমি তার কাছে ব্যক্তিগতভাবে মার সাথে কথা বলে আমি তার সাথে বললাম যে ভাই সোহেল ভাই, আমি দেখেন আমি 1500 টাকা দিচ্ছি, আমাকে ব্যবস্থা করে দেন। তো উনি কোনোভাবেই রাজি হল না। যাই হোক, আমি আবার একটা কাউন্টারে চলে আসলাম, এসে 4টা টিকিট কাটলাম, 1300 টাকা নিল কাউন্টার থেকে কিন্তু আমাকে বলে নাই যে এই টিকিটে আসন নেই। তো আসলে আমি ওইভাবে খেয়ালও করি নাই, মানে ফলো করি নাই টিকিটটা। আমি টিকিট চেয়েছি যে আমাকে 4টা টিকিট দেন, আমি সিলেট যাব। তো কাউন্টার থেকে আমাকে টিকিট দিয়ে দিল, ও আমি খুশি, কিন্তু আমি টিকিট অত ফলো করি না, আসলে এটা আসন পাবো কি পাবো না। যাই হোক, যথারীতি আমি ট্রেনের যে 5 নম্বর থেকে যেটা ট্রেনটা ছেড়ে যাবে, 5 নম্বর বগি থেকে, বা বগি না ওটাকে কি বলা, যাই হোক 5 নম্বর টার্মিনাল থেকে, সেখান থেকে আমি ছিলাম 1 নম্বর টার্মিনালে। সেখান থেকে আমি স্ক্রিনে দেখে 5 নম্বর টার্মিনাল দিয়ে বসলাম। ওখানে ট্রেনে আসার পর আবার উঠলাম। আমরা আসলে তো 4টা আসন নিয়ে বসার পরে এখান থেকে আমার জানি কেন একটু সন্দেহ হলো যে কমলাপুর যে বোধহয় আমাদের আসনগুলো ছেড়ে দিতে হবে, মানে এটা মনে মনে একটা ভাবনা। তো যাই হোক, আমরা যখন ট্রেনটা ছাড়লো মোটামুটি একটু রিল্যাক্সে বসলাম, অনেক গরম ছিল, প্রচন্ড গরম। তো গরমের ফাঁকেও আমরা বসার পরে যখন আপনার এয়ারপোর্ট যে ট্রেনটা থামলো, ঠিক আমার মনের কথার সাথে কথা যেন মিলে গেল, ওখানে যে আমাদের আসনগুলো ছেড়ে দিতে হলো। তো যাই হোক, এটা অনেক কথা। ওখানে আমরা দাঁড়িয়ে প্রায় 2:30 পর্যন্ত দাঁড়ানো ছিলাম। 10টা বাজে ট্রেনে উঠেছি, 10টার কিছুক্ষণ আগে। তো 2:30 পর্যন্ত দাঁড়িয়েছিলাম। তারপরে বিশেষ করে আমি একটা আসন পেলাম। আমি একটু ক্লান্ত ছিলাম, তো আসনটা পেয়ে ওখানে আমি একটু ঘুমাই। তো যাই হোক, আমরা যথারীতি সিলেট যে নামলাম 5:15 বাজে। তখন 5:15 বাজে। স্ক্রিনে আপনারা দেখতেছেন যে যেখানে নেমেছি সেই ফুটেজগুলো স্ক্রিনে দেখতেছেন আপনারা বন্ধুগণ অবশ্যই। তো আমরা নামার পরে একটু বাইরে সিলেট যে রেলওয়ে স্টেশন, সেখান থেকে বের হয়ে আমরা একটু হালকা নাস্তা পানি করার পরে হেঁটে অনেকটা দূর গেলাম, কারণ ওই সকালে হয়তো গাড়ি ঘোড়া একটু কম, এজন্য একটু হেঁটে গেলাম। একটা ব্রিজ আছে, এই দেখতে পাচ্ছেন আপনার স্ক্রিনে আছে, সব দেখাচ্ছি। তো এখান থেকে আমরা হেঁটে একটু দূরে গেলাম, যে একটা সিএনজি নিলাম, শাহজালাল মাজারে গেলাম। যাওয়ার পরে এখানে ঘোরাঘুরির পরে বিভিন্ন দিক, যেটা হচ্ছে কবুতর বা কবর জিয়ারত করা বা একটু দোয়া করা ইত্যাদি অনেক কিছু, অনেক বিষয় নিয়ে অনেক কথা বলা। তো সে বিষয়ে কথা বলে আমরা ওখান থেকে বের হলাম। শাহজালাল মাজার জিয়ারত শেষে বেরিয়ে গেলাম। তো এখানে শাহজালাল মাজারের ভিতরে তো অনেক কিছুই বন্ধুগণ, যেটা হচ্ছে কবুতর, অনেক সুন্দর একটা জিনিস দেখা যায়, ঝাঁকে কবুতর। আর হচ্ছে যেটা পুষ্করিতে মাগুর মাছ, সেটা দেখার জন্য অনেক মানুষ ভিড় জমায়। যেহেতু আমরা সকাল টাইমটা ছিলাম, ওই সময়টা লোক একটু কম ছিল, দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এটা অনেকটা লোক কম ছিল। তো বিকাল টাইমটা এই ভিড়টা আরো বাড়তে থাকে, বড় পরিসরে বাড়তে থাকে দুপুরের পর থেকে। আর হচ্ছে আমরা বের হয়ে আবার একটু হালকা পাতলা নাস্তা করে একটা সিএনজি নিলাম, নিয়ে মার সাথে কথা বলে পরামর্শ করে গেলাম শাহজালাল রহমতুল্লাহের মাজারে, শাহজালাল থেকে শাহপরান রহমতুল্লাহের মাজারে। তো সেখানে ও তার মাজারে একটু ঘোরাঘুরি, মাজার জিয়ারত করে দেন আমরা চলে আসলাম বাস স্ট্যান্ডে। এখানে এসে হালকা পাতলা একটু নাস্তা করে, এর ভিতরে কিন্তু ভাত খাওয়া হয়নি আমাদের, কিন্তু অন্যান্য নাস্তা পানি যেটা আছে সেটা খেলাম। সেখান থেকে দেন আমরা বাস স্ট্যান্ডে চলে আসি একটা সিএনজি নিয়ে। এসে ওখান থেকে আমরা ওখানে একটু রেস্ট নেই, ওখানে একটু হালকা পাতলা নাস্তা খাই। সো নাস্তা খাওয়ার পরে আমরা সেখান থেকে একটি বাসে ঢাকার উদ্দেশ্যে রওনা দেই। টানা 10 ঘন্টা জার্নি করে ঢাকাতে আসি। ঢাকাতে এসে সেখানে আমরা ঢাকাতে আসার পরে আমি একটু অসুস্থ হয়ে যাই। তো অসুস্থ হওয়ার পরে আল্লাহ রহমতে এখন সুস্থ। তো যাই হোক, এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হলো এই যে কমলাপুর রেলওয়ে ট্রেন স্টেশনে যে অব্যবস্থাপনা, সেই অব্যবস্থাপনা
দূর করার মতো গভর্নমেন্ট কি সিদ্ধান্ত নিয়েছে বা নিচ্ছে আমার আসলে আদৌ জানা নেই। কারণ গত বছর 1-1.5 বছর আগে আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ছাত্র অনশনে বসেছেন, এই রেলওয়ে নিয়ে অনেক কথাবার্তা বলেছেন। সো এর আমি মানে আসলে কিছুই পরিবর্তন দেখিনি। হ্যাঁ, তো এখন সর্বশেষ আমার একটি দাবি, যারা আমার এই ভিডিওটা দেখছেন তারা সকলেই আমার ভিডিওটা শেয়ার করে দিবেন এবং লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব তো দিবেনই, তো সবাইকে দেখার সুযোগ করে দেবেন যেন এই রেলওয়ের ব্যবস্থাপনাগুলো ঠিক হয়ে যায় বা গভর্নমেন্ট বাংলাদেশ সরকার রেলওয়ের এই নিরাপত্তা বিষয়ে বা এই যে যাত্রীদের হয়রানির বিষয়ে যেন কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে অভিযোগ দেয়, যেন তারা এই ধরনের কর্মকাণ্ড না করে এবং ঘুষ বাণিজ্য না করে, সে বিষয়গুলো যেন গভর্নমেন্ট ফলো করে, এই আশা আমার। তো যাই হোক বন্ধুরা, যে চমকটা আপনাদের দেওয়ার কথা ছিল সালমান শাহর কবরটা কোথায়, আসলে সালমান শাহর কবরটা হচ্ছে, সালমান শাহ নিশ্চয়ই আপনারা চিনে ফেলছেন, বাংলা চলচ্চিত্রের অন্যতম একজন নায়ক স্টাইলিশ নায়ক সালমান শাহ, যিনি 1996 সালে মানে আত্মহত্যা করেছেন। এভাবেই যেহেতু মামলাটা এভাবেই আছে এখনো, আত্মহত্যা করেছেন। সেই সালমান শাহ বাড়ি সিলেটে এবং সালমান শাহকে শাহজালাল মাজারের পাশেই তাকে মাটি দেওয়া হয়েছে, তিনি সেখানেই আছেন। তার কবরটা আমি দেখাচ্ছি, স্ক্রিনে দেখে নেন বন্ধুগণ। যদি আপনারা কখনো সিলেট মাজারে যান অবশ্যই সালমান শাহর কবরটা দেখে আসবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ বন্ধুগণ, সবাইকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম।